আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি আজকের এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান ক্লাসে। আমি আপনাদের সাথে আছি নাগিব মাহফুজ কাব্য ভাইয়া। আচ্ছা ভাইয়া বললাম। আহ, ওকে। তো আজকের ক্লাসের মূল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাম্প্রতিক। তো আমরা জানি সাম্প্রতিক অংশ থেকে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা বড় সংখ্যক নাম্বারের প্রশ্ন হয়ে থাকে। তো আমরা এক ক্লাসে তো আর সব কিছু করে দেওয়া সম্ভব না, তবে চেষ্টা করব আজকের ক্লাস থেকে আপনাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাগুলো এখনও বাকি আছে, আপনাদের যেন প্রস্তুতি মানে সাম্প্রতিকের প্রস্তুতি কিছুটা মানে আগের যে বেটার হয় সেটুকু করার চেষ্টা করব, এবং যেটা পড়াবো একদম বিস্তারিত পড়ানোর চেষ্টা করব এবং সাজেশন দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে। স্যার কিউট লাগতেছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জাহিদ ভাই, আমাদের ইংলিশ টিচার। ওকে, সালাম দিচ্ছ, অনেকে অনেকে মেনশন দিচ্ছ, একটু ফ্রেন্ডদেরকে কষ্ট করে একটু মেনশন করে দাও। সবাই আসুক, একসাথে আমরা এটা ক্লাসটা করি। এবং যারা ক্লাসে যুক্ত হচ্ছ তাদেরকে আজকে একদম কমিটমেন্ট দিতে হবে যে ভাই আমরা শেষ পর্যন্ত ক্লাসটা করব। এরকম কমিটমেন্ট যারা দিতে পারবা তারা ক্লাসটাতে থাকো, আদারওয়াইজ বিদায় নাও। সালাম দিচ্ছ অনেকে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা রাবি সহ বাকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আসলে এই বছর সাম্প্রতিক কোন কোন জায়গা খুব ভালো করে পড়ব সেটার একটা লিস্ট তৈরি করব আজকের ক্লাসে। এরপরে সেই জায়গাগুলো থেকে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এগুলো আমরা পড়ার চেষ্টা করব আজকের এই ক্লাসে। আমার কথা ক্লিয়ার কিনা এবং সব কিছু প্রপারলি শুনতে পাচ্ছ কিনা? বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা ক্লাস দিতে চলে এসেছি, তাই না? আচ্ছা, ওকে, চলেন আমরা পড়াশোনা শুরু করে দিই। আচ্ছা, আমরা সাম্প্রতিক কোন কোন জায়গায় আজকে টাচ করবো এবং কোন কোন জায়গা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য আমরা একটু শুরু করি। হ্যাঁ, তো প্রথমে আমরা যে ব্যাপারটা নাম্বার ওয়ান যদি দেই, আমরা এখানে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। তো ভাবতে পারো খুব সহজ ব্যাপারগুলো আলোচনা করব না আজকে, একটু মানে একটু কঠিন ব্যাপারগুলো নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন বানান ভুল লিখছি নাকি? এরকম না, অন্ত্র, এই অন্তর্বর্তীকালীন বানান ঠিক লিখছি কিনা দেখো তো। অন্তর্বর্তীকালীন সরকার, আচ্ছা বাংলা টিচাররা আবার ভুল ধরবে এসে। এরপরে আমরা দেখার চেষ্টা করব এই জুলাই বিপ্লব সম্পর্কে, জুলাই বিপ্লব সম্পর্কে একটু পড়ার চেষ্টা করব আজকের ক্লাসে। অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই বিপ্লব। আমরা আজকের ক্লাসে আলোচনা করব রোহিঙ্গা ইস্যু নিয়ে, যেহেতু এই ইস্যুটা আবারও সামনে চলে এসেছে, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা করব, আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে আলোচনা করব বা আজকের ক্লাসে আমরা পড়ব। এরপরে আমরা পড়ব ইউএসএ নির্বাচন নিয়ে আলোচনা করব। ইউএসএ নির্বাচন কয়টা গেল? 5টা গেল। আমরা সাম্প্রতিক ব্যাপারগুলো একটু লিখে নেই। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করব ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে একটু আলোচনা করব। আলোচনা করব জাতিসংঘের ৭৯তম সম্মেলন নিয়ে, সাধারণ সভা নিয়ে। আচ্ছা, পুরো বিস্তারিত না লিখি, কি বলেন আপনারা? আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব আজকে বাজেট নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব আগাম তথ্য নিয়ে। আমরা আলোচনা করব আজকের ক্লাসে হচ্ছে সম্মেলন নিয়ে। আমরা আলোচনা করব সম্মেলন গেল, খেলাধুলা নিয়ে, মানে সবকিছু সাম্প্রতিক নিয়ে। আলোচনা করব পুরস্কার নিয়ে। ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স,
ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো সবাই বুঝতে পারতেছো ক্লাসটা অনেক আহ, একটু বড় টাইপের হবে, মানে একটু ক্লাসের ডিউরেশন বা টাইম পিরিয়ডটা একটু বেশি হবে, কারণ আমরা আজকে সাম্প্রতিকের অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান, অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই বিপ্লব, রোহিঙ্গা ইস্যু নিয়ে একটু আলোচনা করব আমরা। ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। ইউএসএ নির্বাচন নিয়ে একটু আলোচনা করব। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা করব। জাতিসংঘের যে ৭৯তম অধিবেশন ছিল সেটা নিয়ে আলোচনা করব। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে আলোচনা করব। এই ৭৯তম সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জুলাই বিপ্লব নিয়ে কি বলেছিল সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা বাজেট নিয়ে আলোচনা করব। আগাম তথ্য, মানে ২০২৫ সালে কি কি হবে। তারপরে ধরো কপ কপ 31 কিংবা কপ 32 কিংবা G7-এর সম্মেলন ২০২৫ সালে কোন দেশে হবে, G20-র সম্মেলন কোথায় হবে, এই আগাম তথ্য নিয়ে আলোচনা করব। ঘটে যাওয়া সম্মেলনগুলো নিয়ে আলোচনা করব এবং যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নতুন সদস্য যুক্ত হয়েছে, কত তারিখে যুক্ত হয়েছে, কোন সদস্য যুক্ত হয়েছে, সেই সব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে একটু আলোচনা করব আজকের ক্লাসে। খেলাধুলার যে সাম্প্রতিক যে ব্যাপারটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। পুরস্কার নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ইন্টারন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন আমরা যদি বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের বিষয় নিয়ে আলোচনা করতে পারি, সিরিয়ার যে স্বৈর শাসক ছিল তাকে নিয়ে একটু আলোচনা করব। তার মানে শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবা। তো সবাই খাতা কলম নিয়ে একদম প্রস্তুত কিনা একটু আমাকে কাইন্ডলি জানাও, আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আচ্ছা আচ্ছা, প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা তো আমরা ছোট বাচ্চাদের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে একটু রিলেট করার চেষ্টা করব। এই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের যে ৭৯তম সম্মেলন হইল, জাতিসংঘের ৭৯তম যে সম্মেলন হইল, এই সম্মেলনে আমাদের যে জুলাই বিপ্লব ছিল, দেখো কয়েকটা টপিক এখানে টেনে আনলাম। জুলাই বিপ্লব ছিল, এই জুলাই বিপ্লবকে কি বলে আখ্যা দেয়, কে বলতে পারো? কোনো অপশন নাই, কি বলে আখ্যা দেয়, কে বলতে পারো? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রথমে সাবজেক্ট করলাম, তারপরে বললাম যে জাতিসংঘের ৭৯তম সম্মেলনকে টেনে আনলাম এবং জুলাই বিপ্লবকে টেনে আনলাম। তো এইখানে একটা প্রশ্ন করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সম্মেলনে আমাদের যে দেশে জুলাই বিপ্লব, এটাকে কি রেভলিউশন বা কি বিপ্লব বলে আখ্যা দেয়, একটু কাইন্ডলি জানাবা। আচ্ছা, এটা কি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস কিনা? আমরা যারা এখানে যুক্ত হচ্ছেন আপনাদেরকে আমরা এতটুকু এনশিওর আমি একটু বলে রাখি, আমরা প্রায় প্রত্যেকটা ভর্তি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে সাধারণ জ্ঞানকে আমরা ফেস করি। এই সাধারণ জ্ঞানকে ফেস করতে গেলে আমাকে অবশ্যই এবং সেখানে একটা বড় সংখ্যক বা বড় নাম্বারের সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়ে থাকে। সেটা আপনি খুলনা দেন, আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেন, কিংবা আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেন, সবার জন্য ক্লাসটা। এইটা যদি এখন শেষ মুহূর্তে এসে যারা এই কথা বলে তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক অংশে কম। আচ্ছা, ইয়েস, এই যে মেহেরিন উত্তর করেছে, সাবাস। মনসুন রেভলিউশন, হ্যাঁ। আরও দেখি আর কে কে উত্তরটা করতে পারেন। কি আখ্যা দেয়? মনসুন রেভলিউশন, ওকে, এটা গেল। এরপরে দেখেন এই যে জাতিসংঘের ৭৯তম সম্মেলন, তাহলে এই ব্যাপারটাকে এবার সাবজেক্ট করি।
এই জাতিসংঘের ৭৯তম সম্মেলনটা কত তারিখে হয়? আমরা জানি এই জাতিসংঘের ৭৯তম সম্মেলনটা শুরু হয় আসলে 10ই সেপ্টেম্বর 2024-এ। আমরা একটু লিখে ফেলি, শুরু হয় কবে? 10 সেপ্টেম্বর 2024-এ। ইনশাল্লাহ আপনারা ক্লাস থেকে লাভবান হবেন। বাট আনুষ্ঠানিকভাবে এটা শুরু হয় কবে? আনুষ্ঠানিকভাবে এই যে জাতিসংঘের ৭৯তম সম্মেলন, এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হয় কবে? আনুষ্ঠানিকভাবে শুরু হয় কবে? এইটা শুরু হয় 24 সেপ্টেম্বর থেকে একদম 30 সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকে এই জাতিসংঘের ৭৯তম সম্মেলন। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, ক্লাস তো অনেকক্ষণ কথা বলতেছি, ক্লাসটা সাউন্ড অনেক কম, একটু চেক দিবেন এখন সাউন্ড ঠিক আছে কিনা। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারেন, এই ক্লাস থেকে কেউ বিন্দু পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে না, সর্বোচ্চ লাভবান হবে এই ক্লাস থেকে। এবং আপনারা যদি আপনাদের টাইম লাইনে রেখে দেন খুবই খুশি হব, কারণ আপনারা যারা রাবিতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এবছর অ্যাডমিশন জার্নিটা শেষ করতে যাচ্ছেন, তারা হয়তো একটু শেষ স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন। অনেকে সালাম দিচ্ছ, নাবিলা আক্তার, ওকে। তো এটা রিকোয়েস্ট হইলো, প্রত্যেকবারই ফ্রি ক্লাসে দাঁড়িয়ে আমরা এই কথাই বলি যে শেয়ার দেন, শেয়ার দেন, শেয়ার দেন। আজকে রিকোয়েস্ট করে গেলাম, যদি আপনার টাইম লাইনে শেয়ার দেওয়া যায় কিংবা আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করা যায়, আপনারা অনুগ্রহ করে করবেন, আমাদেরকে একটু সুযোগ দিবেন। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো এই যে 24 থেকে 30 সেপ্টেম্বর এই জাতিসংঘের ৭৯তম সম্মেলনে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেয়। এই ভাষণটা দেয় 27 সেপ্টেম্বর। কবে ভাষণ দেয়? 27 সেপ্টেম্বর ভাষণ দেয়। ভাষণটা দেয় কবে? 27 সেপ্টেম্বর। এই 27 সেপ্টেম্বরেই তিনি এই জুলাই বিপ্লবকে মনসুন রেভলিউশন বলে আখ্যা দেয়, মনসুন রেভলিউশন বলে আখ্যা দেয়। তাহলে আমরা এখানে কতগুলো জিনিস শিখলাম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখলাম, যিনি 27 সেপ্টেম্বর 2024 জাতিসংঘের কততম সম্মেলন ছিল? ৭৯তম শীর্ষ সম্মেলন ছিল। এখানে উপস্থিত হয়ে আমাদের দেশে যে জুলাই আগস্ট যে বিপ্লবটা হয়েছে সেটাকে মনসুন রেভলিউশন বলে আখ্যা দেয়। কারো কোনো প্রশ্ন, কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। ওকে ওকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন এবং যারা যারা শেয়ার দিয়েছেন একটু আমাকে কাইন্ডলি জানাতে পারেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি কয়েকদিন আগে একটা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পায়। কি উপাধি পায়? ডিলিট উপাধি পায়। কোন ইউনিভার্সিটি থেকে পায় বলেন তো? ডিলিট উপাধি পায়। কিছুদিন আগে তিনি ডিলিট উপাধি পায়। কি উপাধি পায়? ডিলিট উপাধি পায়। কোন ইউনিভার্সিটি থেকে তিনি এই ডিলিট উপাধিটা পায়? কেউ বলতে পারেন? এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন? তিনি কোন ইউনিভার্সিটি থেকে? মনসুন না, মনসুন রেভলিউশন হবে। ওকে, ঠিক আছে, মনসুন, হ্যাঁ, পিঙ্কি ইউনিভার্সিটি। আবরার আহমেদ জয় বলেছে পিঙ্কি ইউনিভার্সিটি থেকে। ইয়েস, পিঙ্কি ইউনিভার্সিটি থেকে, পিঙ্কি বিশ্ববিদ্যালয় থেকে। পিঙ্কি বিশ্ববিদ্যালয়, এটা কোথায় ভাইয়া? বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই পুরস্কারটা পায়। আচ্ছা, এই বিশ্ববিদ্যালয়টা কোথায়? চীনে, তাই না? বিশ্ববিদ্যালয়টা কোথায়? চীনে। ওকে, আমরা জানলাম তিনি এখান থেকে পাইলো। এই ডিলিট উপাধিটা কবে পায়? প্রশ্ন হচ্ছে কবে পায়। এটা যেহেতু একটা সাম্প্রতিক প্রশ্ন, হতেই পারে যে কবে পায়। এই পুরস্কারটা পায় হচ্ছে মার্চ মাসে। এটা তো আমরা জানি, এই যে কয়েকদিন আগে আমরা সবাই ফেসবুক জুড়ে অভিনন্দন অভিনন্দন জানাইলাম না? তাহলে কবে পায় এটা আমাদের কারো মাথায় রেখেছি আমরা? 19 মার্চ 2025 সালে। কত সালে? 19 মার্চ 2025 সালে তিনি এই পুরস্কারটা পায়। ওকে, সবাই ক্লিয়ার কিনা ব্যাপারটা? বাহ ভাই, শেয়ার মাসুম শওকত, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মনসুন, ওকে, আপনাদের কথা রাখলাম। ওকে, ক্লিয়ার? আপনারা বারবার বলতেছিলেন বানানটা ঠিক করতে, বা বানানটা আপনাদের মন মতো হয়েছিল না। ওকে, মনসুন রেভলিউশন, বাহ, চমৎকার ব্যাপার, চমৎকার ব্যাপার। তো কে কে শেয়ার দিয়েছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন, আমি খুশি হব, এই এতটুকুই, আর কিছুই না। তাইলে আমরা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন জানার চেষ্টা করেছি। ওকে, এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে লিখেছি, বলছি এনার সম্পর্কে আমরা জানবো, বাট আসলে আমরা এনাকে নিয়ে কিছুই আলোচনা করি নাই এখন পর্যন্ত। চলেন আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটু আলোচনা করি। ডক্টর মোহাম্মদ
ইউনূসকে নিয়ে একটু আলোচনা করি। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি কোথায় জন্মগ্রহণ করেন, কে বলতে পারেন? ইনি হচ্ছে, আপনারা যখন এই প্রশ্নটা রাবিতে এসেছিল কোন গ্রামে জন্মগ্রহণ করেন, এইটা 2000 যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছিল, তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে বাথুয়া গ্রামে। কোন গ্রামে? বাথুয়া গ্রামে। বাথুয়া গ্রামে। এটা রাবির প্রশ্ন। কোথাকার প্রশ্ন? আরিউর প্রশ্ন। বাথুয়া গ্রামে। কোথায়? হাটহাজারী। হাটহাজারী চট্টগ্রামে। বাথুয়া গ্রাম, হাটহাজারী চট্টগ্রামে এই ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেন জুন মাসের 28 তারিখে। তাহলে কত তারিখ? 28 জুন। 28 জুন 1940 সালে তিনি জন্মগ্রহণ করেন। 28 জুন 1940 সালে বাথুয়া গ্রামে হাটহাজারীতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম হয়। ওকে, এতটুকু আমরা জানলাম। এই রাবিতে আরেকটা প্রশ্ন এসেছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, ক্ষুদ্র ঋণের প্রবর্তককে। ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণের প্রবর্তককে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে এই ক্ষুদ্র ঋণের প্রবর্তক। কে ভাইয়া? এটাও হচ্ছে রাবির প্রশ্ন, আরিউর প্রশ্ন। এগুলো কখন আসছিল? আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার পায়। এটা আমরা জানি। কত সালে পায় এটা? এটা পায় হচ্ছে 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার পায়। তাহলে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু করে কবে? গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু করে কবে? যদি কখনো চলে আসে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়, এটা যাত্রা শুরু করে কবে? 1983 সালে। আমি আবারও বলতেছি, যতটুকু পড়বেন আজকের ক্লাসে ঠিক এতটুকু থেকে, আমি আবারও বলতেছি, আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমি আবারও বলতেছি, তাদের জন্য ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আপনারা যতটুকু পড়াবো আজকের ক্লাসে ততটুকু থেকে প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। আমি বলতেছি না যে আমার ক্লাস থেকে আপনারা সবগুলো জিনিস কমন পেয়ে যাবেন, এমন না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটা পুরস্কার পায়, খুব উল্লেখযোগ্য, আমরা বারবারই পড়ি, ম্যাগসেসে পুরস্কার। ম্যাগসেসে পুরস্কার, যে ম্যাগসেসে পুরস্কারটাকে বলা হয় এশিয়ার নোবেল। এশিয়ার নোবেল বলা হয় কাকে? এই ম্যাগসেসে পুরস্কারকে কি বলা হয়? এশিয়ার নোবেল খ্যাত পুরস্কার। এই ম্যাগসেসে পুরস্কারও পায় ডক্টর মোহাম্মদ ইউনূস, পায় 1984 সালে। কত সালে পায়? 1984 সালে। ম্যাগসেসে পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? ফিলিপাইন থেকে দেওয়া হয়। ফিলিপাইন থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। তো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন। আচ্ছা, আমরা প্রথমে এখানে অন্তর্বর্তীকালীন সরকার লিখেছি, কথাটা উল্লেখ করেছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার প্রায় সেম জিনিস, তাই না? তত্ত্বাবধায়ক সরকার। কিছু আনকমন প্রশ্ন থাকবে যেগুলো বইতে সচরাচর দেখা যায় না। তত্ত্বাবধায়ক সরকার কি সরকার? তত্ত্বাবধায়ক সরকার। নাম শুনেছেন আপনারা? তত্ত্বাবধায়ক সরকার নাম শুনেছেন কিনা? এই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রথম চালু হয় কত সালে? কে বলতে পারেন? বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার চালু হয় কত সালে? যেহেতু ডক্টর ইউনূস নিয়ে পড়ে গেছিলাম, কিছু আসেনি ভাইয়া। জেউর সাথে তুমি যদি রাবির তুলনা করো তাইলে তো হইল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে যদি জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্নের তুলনা করো তাহলে সম্পূর্ণ সেটা হবে তোমার কি? বোকামি হবে। কি হবে? বোকামি হবে। আচ্ছা, ক্লাসটা একটু আপনারা শেয়ার করে দিবেন আপনাদের টাইমলাইন থেকে, পাশাপাশি যারা এখনো একটা করেও রিঅ্যাক্ট দেন নাই তারা একটু রিঅ্যাক্ট দিয়ে দিবেন। এই যে তত্ত্বাবধায়ক সরকার, এইটা চালু হয় হচ্ছে 6 ডিসেম্বর। সর্বপ্রথম চালু হয় হচ্ছে 6 ডিসেম্বর 1900 খুব সম্ভবত, আচ্ছা, 1990 সালে। হ্যাঁ, 1990 সালে, সরি, 1990 সালে চালু হয়। তখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার হয় হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আসলো,
তত্ত্বাবধায়ক সরকার আসলো, এখান থেকে আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার হয়ে নেন। এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয়, এটা চালু করা হয় হচ্ছে সাংবিধানিকভাবে চালু করা হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয়? ত্রয়োদশ ত্রয়োদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, এটা করে যায় খালেদা জিয়া। এই ত্রয়োদশ সংশোধনী কে করে যায়? খালেদা জিয়া করে যায়। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া করে যায়। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই তত্ত্বাবধায়ক সরকারটা বিলুপ্ত করে দেওয়া হয় এবং এটা করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এই তত্ত্বাবধায়ক সরকার 15 নম্বর যে সংশোধনীটা হয়, 15তম যে সংশোধনী হয় সংবিধান সংশোধনী, এই সংবিধান সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে দেওয়া হয়। তো আমরা এই পেজ থেকে কি কি জেনেছি পুরোটা আরেকবার চোখের সামনে আমরা একটু ভাসানোর চেষ্টা করব। সবাই রেডি কিনা এটুকু পড়ার জন্য আবারও? ওকে, তো আমরা প্রথম থেকে যদি বলি, আমরা প্রথমে আজকে শুরু করেছি সাম্প্রতিক, সেটা আজকে আমরা শুরু করলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে শুরু করলাম। তো অন্তর্বর্তীকালীন সরকার যখনই প্রথম কথাটা আসবে, প্রথমে যে ব্যাপারটা আসবে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আসবে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা টেনে আনতে গিয়ে আমরা প্রথমেই কিছু টপিক আলাদা করেছিলাম যে আমরা এই ব্যাপারগুলো আজকে আলোচনা করব। তো তখন আমরা আরেকটু রিলেট করার চেষ্টা করলাম যে তিনি জাতিসংঘের ৭৯তম সম্মেলনে তিনি একটা ভাষণ দিয়েছিল। সেই ভাষণে এখান থেকে আবার জুলাই বিপ্লবকে নিয়ে আসার চেষ্টা করলাম। জুলাই বিপ্লবকে তিনি হচ্ছে মনসুন রেভলিউশন বলে আখ্যা দিয়েছিল। এতটুকু পড়লাম। এই ৭৯তম যখন সম্মেলনটা আমরা এখানে দেখলাম, আমরা জানি জাতিসংঘের এই ৭৯তম সম্মেলনটা হয় কবে থেকে? 10 সেপ্টেম্বরে শুরু হয়, বাট এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হয় হচ্ছে 24 সেপ্টেম্বর। 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই জাতিসংঘের ৭৯তম সম্মেলন চলে। তো এই সম্মেলনে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ভাষণ দেয়। এই ভাষণটা কবে দিল? 27 সেপ্টেম্বর 2024 সালে তিনি জাতিসংঘে ভাষণ দেয়। ওকে, এতটুকু পর্যন্ত গেল। যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নিয়ে পড়লাম, তখন আমরা যে ব্যাপারটা দেখলাম, তিনি খুব রিসেন্টলি চীনের একটা বিশ্ববিদ্যালয় থেকে একটা উপাধি পেয়েছেন, ডিলিট উপাধি পেয়েছেন। এটা কবে পেয়েছেন? এটা পেয়েছেন 19 মার্চ 2025 সালে। কোন ইউনিভার্সিটি থেকে? এটা আপনারা সবাই জানেন। এরপরে যখনই আমরা অন্তর্বর্তীকালীন সরকার পড়তেছি, তখন আমরা একটা ব্যাপার একটু পেছনে যাওয়ার চেষ্টা করি। সাম্প্রতিক বলতে যেটা মানে এখন ঘটতেছে, এটাই যদি সাম্প্রতিক হতো তাহলে বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পেত। তো আমরা এই তত্ত্বাবধায়ক সরকার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার একটু পেছনের দিকে যাওয়ার চেষ্টা করি, যে তত্ত্বাবধায়ক সরকার যেটা চালু হয়েছিল 1990 সালের 6 ডিসেম্বর। সর্বপ্রথম বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার, এবং সাংবিধানিকভাবে খালেদা জিয়া এই তত্ত্বাবধায়ক সরকার চালু করে একটা সংশোধনীর মাধ্যমে, সংবিধান সংশোধনীর মাধ্যমে। সেটা ছিল ত্রয়োদশ সংশোধনী। পরবর্তীতে ম্যাডাম শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি এই তত্ত্বাবধায়ক সরকারটাকে বিলুপ্ত করে দেয়। কোন সংশোধনীর মাধ্যমে? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি এটাকে বিলুপ্ত করে দেয়। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আরও কিছু ইনফরমেশন এখানে দেখেছি। ইনি জন্মগ্রহণ করেন 28 জুন 1940 সালে। ইনি বাথুয়া গ্রাম এই জন্মগ্রহণ করেন। এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান মানে কোথায়, কোন গ্রামে জন্মগ্রহণ করেন। আপনারা যদি কোশ্চেন ব্যাংক 2004-5 এই সেশনগুলো একটু পড়ে থাকেন, তাহলে এই প্রশ্নগুলো পাবেন। ওকে, ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয় কাকে, বা ক্ষুদ্র ঋণের প্রবর্তককে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস 1984 সালে ম্যাগসেসে পুরস্কার পায়। আমরা জানি ম্যাগসেসে হচ্ছে এশিয়ার নোবেল খ্যাত একটা পুরস্কার, যেটা প্রত্যেক বছর ফিলিপাইন থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারটা ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে পায়? 1984 সালে পায়। আচ্ছা, 2006 সালে ইনি নোবেল পুরস্কার পায়। গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে তারা নোবেল পুরস্কার পায়। তাই গ্রামীণ ব্যাংক পাচ্ছে। তাই গ্রামীণ ব্যাংক নিয়ে একটু ইনফরমেশন জানি, যে এই গ্রামীণ ব্যাংকটা যাত্রা শুরু করে 1983 সালে। এই গ্রামীণ ব্যাংকটা যাত্রা শুরু করে। তো এই পেজে যতটুকু পড়েছি, এই ইনফরমেশনগুলো আমরা সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে কাইন্ডলি জানাবেন।
একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনারা এই ইনফরমেশনগুলো ক্লিয়ার কিনা। সবাই একটু কাইন্ডলি জানাবেন। আপনাদের শেয়ারও করতে হবে না, মেনশনও দিতে হবে না। আপনারা যে কয়জন মানুষ আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, খুবই অল্প সংখ্যক মানুষ, আপনারা পুরো ক্লাসটা করেন। আমি কথা দিচ্ছি এটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যতটুকু হোক, আপনারা এই ক্লাস থেকে সামান্য পরিমাণ হলেও লাভবান হয়ে ফিরবেন ইনশাল্লাহ। ওকে, একটু কাইন্ডলি একটু জানান যে সবাই ক্লিয়ার কিনা। ভাইয়া আগের কোশ্চেনগুলো পড়বো। আচ্ছা, আগে আগে অনেকগুলো সাম্প্রতিক ক্লাস আমি নেওয়ার চেষ্টা করেছি এই পেজ থেকে। আপনারা একটু পেজে গিয়ে ভিডিওস যে অপশনটা আছে সেখানে যদি একটু ক্লিক করেন, আপনারা বিগত যে সাম্প্রতিক ক্লাসগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। একটু কাইন্ডলি করবেন সবাই। আচ্ছা, যেহেতু এখানে ম্যাথসেসে আসলো, নবেল আসলো, চলো আমরা একটু পুরস্কারগুলো নিয়ে যদি আলোচনা করে ফেলি এই মুহূর্তে, তাইলে মনে হয় ক্ষতি হয় না। আমরা পুরস্কারগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করে ফেলি, যেহেতু আমরা আজকে বলেছি যে আমরা পুরস্কারটাও পড়ব, তো পুরস্কার নিয়ে যদি আমরা আলোচনা করে বসি তাইলে মনে হয় না যে খুব খারাপ হয়। খারাপ হবে ব্যাপারটা? আচ্ছা, খুব খারাপ হবে কিনা বলো তো? আচ্ছা, পুরস্কার নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার সাথে সাথে আপনারাও লিখবেন, আমিও লিখবো, আপনারাও লিখবেন। আমরা রিডিং পড়াতে বিশ্বাসী না, আমরা খাতা কলমে লিখে লিখে পড়াতে অনেক বেশি কমফোর্ট ফিল করি, বিশ্বাসী। আচ্ছা, প্রথমে যে ব্যাপারটা সেটা নোবেল পুরস্কার, যেটা আমরা সবাই প্রত্যেক বছরই খুব ভালোভাবে পড়ে থাকি। যে নোবেল পুরস্কারটা কত সাল থেকে দেওয়া হয়? 1901 সাল থেকে দেওয়া শুরু করা হয়। কয়টা বিষয় তখন দেওয়া হতো? 5টা বিষয় নোবেল দেওয়া হতো। পরবর্তীতে 1969 সালে এসে আরেকটা বিষয় যুক্ত করা হয়। সর্বমোট 6টা বিষয় নোবেল দেওয়া শুরু করা হয়। 6টা বিষয় নোবেল দেওয়া শুরু করা হয়। তখন যুক্ত করা হয় কোনটা? অর্থনীতিকে। তো এই 1969 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারটা পায় কে? তখন নোবেল পুরস্কারটা পায় হচ্ছে রাগনার ফ্রেশ নামে একজন ব্যক্তি। ইনি নোবেল পুরস্কারটা পাওয়ার কারণ কি ছিল অর্থনীতিতে? তিনি অর্থনীতিটাকে 2টা ভাগে ভাগ করে, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। একটা হচ্ছে সমষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, 2টা ভাগে ভাগ করে। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলতেছি? আচ্ছা, এই যে নোবেল পুরস্কার, আমরা এত কিছু আলোচনা করলাম, বাট এই নোবেল পুরস্কারটা যিনি জনক বা এই নোবেল পুরস্কারটা যিনি তৈরি করেন, তা তিনি তিনি কে? তিনি হচ্ছে আলফ্রেড নোবেল। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? কেউ বলতে পারেন যে আলফ্রেড নোবেল কত সালে জন্মগ্রহণ করেন? আল্লাহর কোনো বান্দা যদি বলতে পারেন একটু কাইন্ডলি জানাবেন। মৃত্যুর যে ভবিষ্যৎ, আচ্ছা বুঝি নাই আপনার কথা, একটু আমাকে কাইন্ডলি জানাবেন আপনারা। যদি আমি যে প্রশ্নটা করেছি আপনারা যদি উত্তর জেনে থাকেন একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ হ্যাঁ, 1833 সালে। ইয়েস, এই আলফ্রেড নোবেল তিনি জন্মগ্রহণ করেন কত সালে? আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন হচ্ছে 1833 সালে জন্মগ্রহণ করেন। ইনি আসলে কি আবিষ্কার করেছিলেন? ইনি আবিষ্কার করেছিলেন হচ্ছে ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ইনি মৃত্যুবরণ করে কত সালে? এই আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করে কত সালে? 1896 সালের 10 ডিসেম্বর তিনি কি করে? মৃত্যুবরণ করে। ওকে, এই জন্য দেখেন প্রত্যেক বছর কিন্তু এই 10 ডিসেম্বর কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। আপনারা যদি দেখেন যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, নোবেল যে কারা কারা পাবে, হ্যাঁ, নোবেল পুরস্কার ঘোষণা করা হয় কোন মাসে? পুরস্কার যে পাবে এটা ঘোষণা করা হয় অক্টোবর মাসে, তাই না? কোন মাসে ঘোষণা করা হয়? অক্টোবর মাসে। বাট এইটা হাতে তুলে দেওয়া হয় কবে? এই নোবেল পুরস্কারটা হাতে তুলে, বাংলা ভাষায় বললাম, হাতে তুলে দেওয়া হয় কবে? দেওয়া হয় কবে? প্রত্যেক বছর 10 ডিসেম্বরে। একটা প্রশ্ন এসেছিল এই নোবেল পুরস্কার থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস রিলেটেড, যে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালের কত তারিখে নোবেল পুরস্কারটা পান? তাহলে একটু উত্তর করেন আপনারা সবাই। ওকে, 10 ডিসেম্বর 2024 সালে, কারণ 25 সালে নোবেল তো এখনো হয় নাই। 24 সালের নোবেল পুরস্কারটা আপনারা পড়ে নেবেন। আমি জানি আপনারা এইটার উপর একটা ছোট্টখাটো রিসার্চ করে ফেলেছেন, পড়াশোনা করেছেন প্রচুর পরিমাণে। এটা আপনাকে পড়িয়ে শুধু সময় নষ্ট করার
কোনো মানে হয় না। ওকে, দ্বিতীয়ত আরেকটা পুরস্কারে আসি, সেটা হচ্ছে অস্কার। এই যে অস্কার, এটাকে বলা হয় একাডেমি অ্যাওয়ার্ড বলা হয়। কি অ্যাওয়ার্ড বলা হয়? একাডেমি অ্যাওয়ার্ড বলা হয় এই পুরস্কারটাকে। এই পুরস্কারটা আসলে কি জন্য দেওয়া হয়? এটা দেওয়া হয় আসলে হচ্ছে সিনেমার জন্য, মুভির জন্য দেওয়া হয়, মুভি। এই পুরস্কারটা দেওয়া হয় কোথা থেকে? যুক্তরাষ্ট্রের হলিউড থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয় ভাইয়া প্রত্যেক বছর? যুক্তরাষ্ট্রের হলিউড থেকে দেওয়া হয় এই পুরস্কারটা। ভাইয়া অস্কার এটা কত সাল থেকে দেওয়া হয়? অস্কার পুরস্কারটা কত সাল থেকে দেওয়া হয়? আচ্ছা, তোমাদের কি খারাপ লাগতেছে ক্লাসটা করতে? ক্লাসটা করতে খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলো যে ভাইয়া খুব খারাপ লাগতেছে। অস্কার কত সাল থেকে দেওয়া হয় একটু কাইন্ডলি জানাও। তোমাদের উপস্থিতি খুবই কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক, এবং তোমাদের রেসপন্স, শেয়ার, এগুলো অনেক কষ্টদায়ক। তোমরা অনেক ভালো ভালো প্ল্যাটফর্মে ক্লাস করো, তো তাই কাব্য ভাইয়াদের ক্লাস আর তোমাদের ভালো লাগে না। তোমরা ভালো প্ল্যাটফর্ম ক্লাস করে অভ্যস্ত, তো তাই না ভাইয়া? হ্যাঁ, আমরা ছোট মানুষ, তবে আমরা যতটুকু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই। আমরা চেষ্টা করব, আপনারা যদি পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনারাও এখান থেকে ভালো কিছু করবেন। ওকে, সবাই একটু লেখেন যে অস্কারটা দেওয়া হয় কত সাল থেকে। অনেকে উত্তর করেছেন 1929 সাল থেকে দেওয়া হয়। 1929 সাল থেকে দেওয়া হয়। আপনি একটা সাম্প্রতিক বই নিয়ে বসবেন, সেখানে দেওয়া থাকবে না যে অস্কার কত সাল থেকে দেওয়া হয়, কোথা থেকে দেওয়া হয়। আপনাকে দেওয়া থাকবে 24 সালে কোন সিনেমা, 24 সালে কোন সিনেমা অস্কার পুরস্কার পেয়েছে, এই প্রশ্নটা দেওয়া থাকবে, এরকম উত্তর দেওয়া থাকবে। এটা আপনারা সবাই জানেন যে এটা হবে ভাইয়া ওপেনহেইমার। ওপেনহেইমার এই 24 সালে এই অস্কার পুরস্কারটা পেয়েছে। এটা আসলে দেওয়া হয় হচ্ছে সিনেমার জন্য, মুভির জন্য। আপনারা এটাও জানেন এই মুভির জন্য আরেকটা পুরস্কার পুরো বিশ্বে প্রচলিত আছে, কান পুরস্কার। শুনেছেন কখনো কান পুরস্কারের নাম শুনেছেন? কান পুরস্কার, কান পুরস্কার যেটা দেওয়া হয় ফ্রান্স থেকে প্রত্যেক বছর। এটাও মুভির জন্য দেওয়া হয়, সিনেমার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। কোন দেশ থেকে দেওয়া হয়? ফ্রান্স থেকে প্রত্যেক বছর এই পুরস্কারটা দেওয়া হয়। কি পুরস্কার? এই কান পুরস্কার দেওয়া হয়। সবাই কি আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন না? আচ্ছা, মাসুম সওগাত বলেছেন আপনার ক্লাস ভালো লাগে। ওকে, এই যে কান পুরস্কার, এটা কিন্তু আর ওই আহ, এটা দেওয়া হয় হচ্ছে ই 1929 না, এটা দেওয়া হয় হচ্ছে 1946 সাল থেকে। কত সাল থেকে দেওয়া হয় এটা? 1946 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। ওকে, তার মানে আপনাকে এখানে কি দেখে নিতে হবে? 24 সালে কান পুরস্কার পেয়েছে কোন সিনেমা, 24 সালে কান পুরস্কার পেয়েছে কোন অভিনেতা, কোন অভিনেত্রী, এগুলো আপনারা বইতে পাবেন। আমি জাস্ট যে জিনিসগুলো বইতে পাবেন না সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। ওকে, পরবর্তী পুরস্কার আসেন। পরবর্তী পুরস্কার আমি সবগুলো পুরস্কার একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন হচ্ছে পুলিংজার পুরস্কার। পুলিংজার, আপনারা বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলোতে মানবিক এবং কলা অনুষদে পরীক্ষা দিবেন, মানবিক ও কলা অনুষদ, তো এইখানে জার্নালিজম নামে একটা সাবজেক্ট থাকে। তো অনেক বিশ্ববিদ্যালয় এই জন্য এই প্রশ্নটা করে বসে যে এই যে পুলিংজার পুরস্কার নিয়ে প্রশ্ন করে বসে, কারণ কি? সাংবাদিকতার জন্য যে পুরস্কারটা দেওয়া হয়, সাংবাদিকতা এবং সাহিত্যের জন্য যে পুরস্কারটা দেওয়া হয়, সেটা হচ্ছে এই পুলিংজার পুরস্কার। এই পুলিংজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা এবং সাহিত্যের জন্য, এবং এই পুরস্কারটা দেওয়া শুরু হয় হচ্ছে, আমি যদি একটু লিখি, সাংবাদিকতা, আমার সাথে সাথে লিখতে পারেন, ও সাহিত্যের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। এই যে পুলিংজার পুরস্কার, এইটা দেওয়া শুরু করা হয় 1917 থেকে, 1917 সাল থেকে এই পুলিংজার পুরস্কারটা দেওয়া হয়। 1917 সাল থেকে পুলিংজার পুরস্কারটা দেওয়া হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, কোথা থেকে এই পুরস্কারটা দেওয়া হয়? এটা দেওয়া হয় হচ্ছে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। ওকে, আমরা ক্লিয়ার। ওকে, এখন
আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে 24 সালে পুলিৎজার পুরস্কারটা পেয়েছে কে, এটা আপনাদের কাজ। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন, কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। আমরা পরবর্তী পুরস্কারে চলে যাব। সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ম্যাক্সেসের কথা বলেছিলাম, যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছিল 1984 সালে। তিনি এই ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিল। মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব পেয়েছিল এই পুরস্কারটা কত সালে? 1984 সালে। এই পুরস্কারটাকে আমরা কি বললাম? যে বললাম ভাইয়া এটা তো এশিয়ার নোবেল খ্যাত পুরস্কার, এশিয়ার নোবেল। অনেকে এই পুরস্কারটা পেয়ে থাকে। যদি গত বছর 2023 সালের কথা বলি, তাও বাংলাদেশে একজন পেয়েছিল, তার নাম ছিল করভি রাকসান্দ। 2023 সালে কিন্তু এই ম্যাক্সাসে পুরস্কার পেয়েছিল বাংলাদেশে একজন। এটা কি জন্য দেওয়া হয়? মানব কল্যাণ এবং মানব সেবার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। মানব কল্যাণ ও মানব সেবার জন্য প্রত্যেক বছর এই ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয়। এইটা দেওয়া হয় 1957 সাল থেকে। কোন দেশ থেকে দেওয়া হয়? এটা ফিলিপাইন থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। কোন দেশ থেকে দেওয়া হয়? ফিলিপাইন থেকে। আমরা খুব অল্প সংখ্যক মানুষ ক্লাস করতেছি, সমস্যা নাই। আপনারা যাদের শেখার ইচ্ছা, শিখতে এসেছেন, তারা শিখবেন ইনশাল্লাহ। আরেকটা পুরস্কার আপনারা লেখেন, সেটা লিখবেন হচ্ছে শাখারভ পুরস্কার। কি পুরস্কার? শাখারভ পুরস্কার। আবারও বলতেছি, পুরস্কার থেকে প্রশ্ন আসলে অবশ্যই আপনারা 24-এরটা দেখে নেবেন। 24 সালে, এটা সব সাম্প্রতিক বইতেই পাবেন। এটা বলে দেওয়াটা মনে হয় আমার জন্য বোকামি হবে, যেটা বইতে নাই সেটা আমি একটু আলোচনা করার চেষ্টা করতেছি। তো এই শাখারভ পুরস্কারটা দেওয়া হয় হচ্ছে মুক্ত চিন্তা ও মানবতার জন্য আসলে এই পুরস্কারটা দেওয়া হয়। 1988 সাল থেকে দেওয়া হয়। 1988 সাল থেকে দেওয়া হয়। ফ্রান্স থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। মুক্ত চিন্তা ও মানবতার জন্য, মুক্ত চিন্তা ও মানবতার জন্য এই শাখারভ পুরস্কারটা প্রত্যেক বছর দেওয়া হয়। আরেকটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে খেলাধুলা রিলেটেড একটা পুরস্কার আছে, ব্যালন ডি'র। ব্যালন ডি'র, ব্যালন ডি'র আছে। তো এই যে ব্যালন ডি'র, এই ব্যালন ডি'র দেওয়া হয় কত সাল থেকে? 1956 সাল থেকে দেওয়া হয়। ফ্রান্স থেকে দেওয়া হয়। এটা কোন দেশ থেকে দেওয়া হয়? ফ্রান্স থেকে দেওয়া হয়। 1956 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। 2024 সালে ব্যালন ডি'র পেয়েছে কে? একটু উত্তর করেন। ফুটবলের জন্য যে পুরস্কারটা দেওয়া হয়, আমাকে একটু উত্তর করেন। কত সিরিয়াল পর্যন্ত অবধি আর ইউ নেয়? এটা কি পুরস্কার, কি প্রশ্ন? এইটা ডিপেন্ড করবে, যেহেতু এবার সবার পরে পরীক্ষা হচ্ছে রাবিতে, তো এই বছর একটু কম টানতে পারে আপনাদের। তো এইটা কখনো আগে কেউ বলতে পারে না যে এত সিরিয়াল পর্যন্তই আপনার আসবে কিংবা আসবে না। মাদ্রি পেয়েছে, ইয়াস। রৌদ্রি পেয়েছে, ইয়াস। না, কোনটা বলবো বলেন? আচ্ছা, মাদ্রি না রে ভাই, রৌদ্রি পেয়েছে। মেসি পায় নাই রে ভাই, রদ্রি পেয়েছে, রদ্রি। রদ্রি এই পুরস্কারটা পেয়েছে। তো পুরস্কার থেকে প্রশ্ন আসলে আপনার এতটুকুর মধ্যে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। এতটুকুর মধ্যে আপনার পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন। হ্যাঁ, লিওনেল মেসি সবচেয়ে বেশিবার এই ব্যালন ডি'র পুরস্কার পেয়েছে, এবং আপনারা যারা CR7 এর ফ্যান বা রোনালদোর ফ্যান, ইনি সবচেয়ে বেশিবার এই ব্যালন ডি'রের জন্য মনোনীত হয়েছে। মনোনীত হওয়া এক জিনিস আর পুরস্কার পাওয়া দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। একটু সবাই বলবেন যে ক্লিয়ার কিনা, সবাই একটু ঝটপট উত্তর করবেন। উত্তর না করলে, একটু কমেন্ট যদি না করতে পারেন, আপনি ক্লাস থেকে চলে যান, আপনাকে দরকার নাই। আপনার হাতে যদি ব্যথা লাগে তাহলে আপনি চলে যান, কোনো দরকার নেই। আপনাকে আমি কষ্ট দিতে চাই না। যারা ক্লাসটা করবেন তারা শেখার জন্য ক্লাসটা করবেন। কাউকে কষ্ট দিতে আমি কাব্য চাই না। আমি চাই না যে আপনারা কষ্ট পান, বুঝতে পারছেন?
শাখারভ পুরস্কার, যেটা মুক্ত চিন্তা স্বাধীনতার জন্য দেওয়া হয়, ফ্রান্স থেকে দেওয়া হয়, 1988 সাল থেকে প্রত্যেক বছর দেওয়া হয়। তুষার পাল, ক্লিয়ার কিনা ভাই? আচ্ছা, এইবার বলেন কে কে ক্লাসটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখেছেন। একটা সত্যি কথা তো আপনারা বলতে পারেন আমাকে, তাই না, যে কাব্য ভাই আমি শেয়ারটা দিয়েছি, আপনার কথাটা রেখেছি। আজ নেসা ক্লিয়ার ভাইয়া, জান্নাতুল নেসা, ওকে। জাস্ট একটা সত্যি কথা আমাকে বলেন, আমি খুবই খুশি হব। একদম ওকে। একটু জানান না ভাই, কে কে শেয়ারটা আসলে করেছেন আজকের ক্লাসটা। আমার এখনো অনেক পড়ানো বাকি, আমি অনেক পড়াতে চাই, তো জাস্ট আমাকে একটু হেল্প করেন। ভাইয়া আমি শেয়ার করেছি, প্রত্যাশা দাস, একজন মানুষকে পাইলাম, ওকে। আচ্ছা, আমি জাস্ট একটা কমেন্ট আপনাদের জিজ্ঞেস করেছি, মানে একটা সিঙ্গেল প্রশ্ন জিজ্ঞেস করেছি, আসলে কে কে এই ক্লাসটা শেয়ার করেছেন আপনার টাইম লাইন থেকে। আমি দিছি স্টার ইস্যু, ওয়ানলি বি করে শেয়ার না তো, আবার দুইটা মানুষ পাইলাম যারা আমাদের ক্লাসটা করে শেয়ার দিয়েছে, আর একটা মানুষও পাই নাই। আমিও দিয়েছি ভাইয়া, লিজা। আতিয়া বলেছে আমি শেয়ার করেছি, ওকে। তো আমরা 4 থেকে 5টা মানুষ পাইলাম, 4জন পাইলাম মনে হয়, আমি 2টা শেয়ার করেছি। থ্যাংক ইউ। তো আমার না, আমি রেখেছি ভাই, প্রায় প্রত্যেকটি ক্লাসে টাইম লাইনে রেখে দিই। সঙ্গীত সরকার, থ্যাংক ইউ সো মাচ। মাসুম সওগাত বলেছে আমি কথা রেখেছি, ওকে, থ্যাংক ইউ। মাহ আরিফ বলেছে আমি করেছি, উর্মি বলেছে আমি সবাইকে আমার বন্ধুদের শেয়ার করেছি। তুষার পাল, অনেক ধন্যবাদ ভাই। তোমরা চলো পরবর্তী ব্যাপারটাই চলো। তো আমরা আরেকটা জিনিস একটু লিখে নাও, যে জিনিসটা বলা হয় নাই, এই যে যমুনা রেল সেতু উদ্বোধন হইল না, যমুনা রেল সেতু, এই ব্যাপারটা একটু দেখো তো তোমরা, এইটা একটু পড়বা বাসায়। এরপরে একটা প্রশ্ন করি তোমাদের, যে জুলাই বিপ্লবের কথা আমরা বারবার বলি, আমরা আবু সাইদের কথা বলি, বাট এই জুলাই বিপ্লবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শহীদ হয়। জুলাই আগস্ট বিপ্লবে রাজশাহী বিদ্যালয়ের কোন শিক্ষার্থী শহীদ হয় এবং কবে? একটা প্রশ্ন করেছি, দেখি আপনারা কি উত্তর করেন। দেখি আপনারা কি উত্তর করেন। একটু উত্তর করতে পারলে একটু উত্তর করবেন, দেখি আপনারা পারেন কিনা এটা। আচ্ছা, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মাত্র শহীদ হয়, ইনি হচ্ছে জহুরুল ইসলাম। ইনি 5 আগস্ট 2024 শহীদ হয়। ইনি ম্যানেজমেন্ট বিভাগের একজন শিক্ষার্থী ছিল। তাহলে আমরা জানলাম যে জহুরুল ইসলাম, জহুরুল ইসলাম ইসলাম ইনি শহীদ হয় কবে? ইনি শহীদ হয় 5 আগস্ট 2024 সালে ইনি শহীদ হয়। ইনি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিল, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিল। একটা প্রশ্ন করলাম, এতটুকুই, ওকে। চলে আসেন, আমরা এবার পড়ব হচ্ছে সম্মেলন নিয়ে আলোচনা করব, সম্মেলন নিয়ে আলোচনা করব এবং দেখব হচ্ছে আগাম তথ্য। দুইটা ব্যাপার আমরা এখন একটু দেখার চেষ্টা করব, ওকে। সম্মেলন এবং আগাম তথ্য। তো সম্মেলন বলতে কোন কোন কিসের কিসের সম্মেলন পড়ব? আমরা পড়ব G7 এর সম্মেলন,
G20 সম্মেলন দেখব, ব্রিক্সের রিসেন্ট সম্মেলন দেখব, এরপরে এনডিবি দেখব, G7, G20, ব্রিক্স, এনডিবি, এরপরে দেখব হচ্ছে ন্যাটো, এরপরে দেখব D8, ন্যাটো দেখব, D8 দেখব, এরপরে দেখব হচ্ছে কপ সম্মেলন, কনফারেন্স অফ পার্টিস। আমরা জানি এই কপ সম্মেলন, এই বছর যে সম্মেলনটা হয়েছে সেটা হয়েছে COP29, তাই না? COP29 হয়েছে, কনফারেন্স অফ পার্টিস 29। এই যে কপ সম্মেলনটা হয়েছে এটা কিন্তু হয়েছিল নভেম্বর মাসে, গত ক্লাসে পড়েছিলাম 10 দিন ব্যাপী এই সম্মেলনটা হয়। 11ই নভেম্বরে শুরু হয়, 21 নভেম্বরে শেষ হয় এই সম্মেলনটা, তাই না ভাইয়া? 11ই নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত এই কপ সম্মেলনটা হয়। এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে বাকুতে। বাকু কোথায় ভাইয়া? বাকু তো ভাই আজারবাইজানের রাজধানী, আজারবাইজানের রাজধানী। ভাইয়া এখান থেকে কিন্তু আগাম তথ্য পড়া যায়, পড়া যায় না? অবশ্যই পড়া যায়। তাহলে ভাইয়া COP29 যেহেতু 24 সালে হয়েছে, ভাইয়া COP13 কবে হবে? COP13 হবে 2025 সালে। কত সালে? 2025 সালে। কোন দেশে হবে? ব্রাজিলে এই সম্মেলনটা হবে। এটাই আগাম তথ্য, ব্রাজিলে এই সম্মেলনটা হবে। এরপরে আবার যদি বলি আমরা ভাইয়া G7 এর কথা বলি, বা গ্রুপ 7। আপনাদের জগন্নাথে একটা প্রশ্ন এসেছিল, G7 এর কয়েকটা রাষ্ট্র নিয়ে আলোচনা করেন। আমরা জানি G7 এর রাষ্ট্র কয়টা? 7টা। আমরা জানি জি দিয়ে যতগুলো অর্গানাইজেশন আছে কারোর কি নাই? সদর দপ্তর নাই। G7 এর সদর দপ্তর নাই, G20 সদর দপ্তর নাই, G77 এর কি নাই? সদর দপ্তর নাই। সদর দপ্তর নাই। কি নাই? সদর দপ্তর নাই। ওকে, তো G7 এর সদস্যগুলো আমরা জানি পরীক্ষায় থাকতে পারে, নিচের কোনটি G7 এর সদস্য? এটা কেমনে মনে রেখেছিলাম আমরা? একটু পেছনে একটু যাওয়ার চেষ্টা করি ভাই। রাশিদা কি চায় না? রাশিদা আমেরিকার বিএফ চায় না। কোন দেশের বিএফ চায় তাইলে? বিএফ চায় না। তো রাশিদাতে লেখা যায় রাশিয়া। এটা কি G7 এর সদস্য? পরে দেখি। আমেরিকা দিয়ে আমেরিকা, বিতে লেখা যায় ব্রিটেন, এফতে লেখা যায় ফ্রান্স, আর চায়না দিয়ে লেখা যায় চায়না বা চীন। তো প্রথমটা এবং লাস্টেরটা বাদ, তাহলে বাকি থাকে কয়টা? ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, এই 3টা G7 এর সদস্য। তো আমরা জানি যে G7 এর সদস্য 7টা। আরগুলো কোনটা? আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি যা যায় জাপান, জার্মানি, ইতালি, এগুলো হচ্ছে কি G7 সদস্য। 6টা হয়ে গেল। আর একটা কি? কানাডা। এই 7টা হচ্ছে G7 এর সদস্য। তো এই G7 এর যে সম্মেলনটা হয়েছে এটা কত সালের কত তারিখে হয়েছে কে বলতে পারবেন? আমাকে একটু কাইন্ডলি জানান। আচ্ছা, G7 এর পরবর্তী সম্মেলন কি? কানাডায়। আচ্ছা, আপনারা জিজ্ঞেস করেছেন তাই না? আগাম তথ্য জিজ্ঞেস করেছেন, বাহ, এটা আমি খুশি হয়েছি। আপনারা G7 এর যে সম্মেলনটা, এতদিন পরে মনে হচ্ছে সেকেন্ড টাইম এক্সাম দিয়ে ভুল করছি না তো? কেন এটা মনে হচ্ছে? কেন এটা মনে হচ্ছে আপনার? একটু আমাকে জানাতে পারেন যে কেন মনে হচ্ছে? আচ্ছা, এই বছর আমরা G7 এর সম্মেলন জানি যে 50 বছর হয়েছে, 50তম সম্মেলন হয়েছে এই বছর। ইতালিতে হয়েছে 13 থেকে 15ই জুন। কই গেল? 13 থেকে 15 জুন 2024 সালে কততম সম্মেলন হয়েছে? 50তম সম্মেলনটা হয়েছে। আচ্ছা, G7 যদি এটাও প্রশ্ন না করে বলে দেয় যে G7 এর জন্ম কত সালে, কে বলতে পারেন G7টা আসলে জন্মগ্রহণ করেছে কত সালে? G7টার জন্ম হয়েছে আমাদের বাংলাদেশে যে বছর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় ঠিক সেই বছর। তাহলে কত সাল হবে উত্তর? 1975 সালে G7 এর জন্ম হয়েছে। কত সালে? 1975 সালে। এখন আগাম তথ্য থেকে কি প্রশ্ন আসতে পারে যে G7 এর পরবর্তী সম্মেলন বা 51তম সম্মেলনটা কত সালে কোথায় অনুষ্ঠিত হবে? কেউ বলতে পারেন কোথায় অনুষ্ঠিত হবে? 51তম সম্মেলন, 51তম সম্মেলনটা অনুষ্ঠিত হবে আলবার্টা, কানাডাতে। তাহলে এটা একটা আগাম খবর গেল। 51তম যে সম্মেলনটা হবে 2025 সালে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেটা হচ্ছে আলবার্টা, কানাডাতে হবে।
এরপরে D8টা খুব ইম্পর্টেন্ট, কারণ D8 এর বর্তমান সদস্য কিন্তু 9টা। সদস্য দেশ কয়টা? 9টা। আপনারা জানেন এই D8 এর সম্মেলনে এবছর কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইনভাইট করা হয়েছিল। তো D8 এর সম্মেলনটা হয়েছে 2024 সালের ডিসেম্বর মাসে। খুব রিসেন্ট একটা জায়গা, পরীক্ষায় প্রশ্ন করতেই পারে নিচের কোনটি D8 এর সদস্য দেশ। আবার G20-র যে সম্মেলনটা হয়েছে কততম সম্মেলন ছিল, কেউ বলতে পারেন? G20-র যে সম্মেলনটা ছিল কততম সম্মেলন ছিল? তারপরে G20-র পরবর্তী সম্মেলন কোথায়? ব্রিক্সের বর্তমান সদস্য কয়টা? ব্রিক্সের যে সাম্প্রতিক 24 সালের যে সম্মেলন হয়েছে এটা কোথায় হয়েছে? পরবর্তী সম্মেলন কোথায় হবে? প্রত্যেকটা বইতে ব্যাপারগুলো পাবেন, একটু পড়ে যাওয়ার চেষ্টা করেন। ওকে, এরপরে আসেন আমরা চেষ্টা করব এবার এভারেস্ট বিজয়ী এই ব্যাপারটা আমরা একটু দেখব। এভারেস্ট বিজয়ী, যেহেতু বাংলাদেশের কিছু অর্জন আমরা জানি, বাংলাদেশ কিছু অর্জন করলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষায় সেই ব্যাপার থেকে একটু প্রশ্ন করে থাকে। ওকে, তো এই যে এভারেস্ট বিজয়ী, ক্লাসে আসি, এই যে এভারেস্ট বিজয়ী, এভারেস্ট বিজয়ী যে 6ষ্ঠবারের মতো বাংলাদেশের কোনো ব্যক্তি এভারেস্ট জয় করলো, যে পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে এমন না, এভারেস্ট বিজয় নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এখন এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? যদি আসে যে প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কত সালে এভারেস্ট বিজয় করে বা এভারেস্টের চূড়ায় ওঠে? এভারেস্টের চূড়ায় ওঠে, কেউ বলতে পারেন? কেউ প্রশ্নের উত্তরটা দিতে পারেন? ইনি ওঠে হচ্ছে, আমরা ছোট ছিলাম, আমি তখন খুব সম্ভবত ক্লাস 3-তে পড়ি, 2010 সালের কথা। 23 মে 2010 সালে সর্বপ্রথম 23 মে 2010 সালে তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। এরপরে বাংলাদেশের কোন প্রথম মহিলা বা কোন নারী সর্বপ্রথম এভারেস্ট জয় করে? আমরা সবাই জানি নিশাত মজুমদার, এটা আমরা জানি, নিশাত মজুমদার। এখন প্রশ্ন, এই নিশাত মজুমদার কত সালের কত তারিখে এভারেস্ট বিজয় করেন? কে বলতে পারেন? এই নিশাত মজুমদার ইনি করে হচ্ছে 2012 সালে, তখন আমি ক্লাস 5-এ পড়ি, দুঃখিত, 12 সাল না, ইনি করে হচ্ছে তার 22 সালে 2022 সালে করে, ইনি করে হচ্ছে মে মাসের 19 মে 2022 সালে। বর্তমানে যিনি সর্বশেষ এভারেস্ট বিজয়ী, 6ষ্ঠ এভারেস্ট বিজয়ী, তার নাম কি বলেন তো? বাবর আলী। তো এই বাবর আলী কোথাকার সন্তান? আমাদের প্রধান উপদেষ্টার এলাকার সন্তান, চট্টগ্রামের সন্তান। ইনি কত সালে এভারেস্ট বিজয় করেন? এই যে নিশাত মজুমদারের তারিখটা মনে রাখলেই পারবেন আপনারা, 19 মে 2024 সালে এই বাবর আলী হচ্ছে এভারেস্ট বিজয় করেন। কি করে? এভারেস্ট বিজয় করে। ক্লিয়ার আপনারা? ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কষ্ট করে জানান, আমরা অনেক কিছু আলোচনা করব, জাস্ট একটু কষ্ট করে আপনারা জানাতে থাকেন। একটু জানান না কষ্ট করে, এত কষ্ট কমেন্ট করতে হয় আপনাদের, কি আর করার। ও 12ই হবে, ও আচ্ছা 12ই হবে, সরি 12ই হবে, আচ্ছা একটু মিস্টেক, এটা ঠিক করে নেন। ভুল কিছু হলে আপনারা তো অবশ্যই বলবেন, আপনারা তো আছেন বলার জন্য, আমি তো চাই যে আপনারা বলুন, আমাদের ভুলগুলো আমরা যেন ভুল করে চলে যেতে না পারি, সেই ব্যবস্থাটা কারা করবে? আপনারা করবেন।
সবাই একটু ক্লিয়ার লেখেন না, যদি বুঝে থাকেন তাহলে একটু ক্লিয়ার লেখেন, আর না বুঝে থাকলে না লেখেন, একটু সবাই লেখেন, কষ্ট করে এইবার অন্তত একটু কমেন্ট করেন, আদারওয়াইজ ক্লাসটা এখানে থামাই দিয়ে চলে যাব, মানে ফ্রি ক্লাস নিতে আসছি বলে। আচ্ছা এবার সাম্প্রতিক, আচ্ছা সাম্প্রতিক সব বছরই অনেক বেশি সংখ্যকই আসে। ওকে, সবাই যদি কষ্ট করে ক্লিয়ারটা না লিখেন এবার, আমি আবারও বলতেছি, কোনো এমসিকিউ পড়তেছি না যে এটার উত্তর কি, এটার উত্তর কি, এটার উত্তর কি, তাড়াতাড়ি বলো 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 বলো, এটার উত্তর গ হবে, ঘ হবে, এই যে ব্যাপারটা সেটা কিন্তু না। আমি চাইলে কিন্তু 20টা এমসিকিউ নিয়ে এসে, 30টা এমসিকিউ নিয়ে এসে বলতে পারতাম যে এই সাম্প্রতিকগুলো পড়লেই কমন। আমি তো কমন দিতে পারবো না, আমি প্রশ্ন কর্তা না, আমি প্রশ্ন বানাচ্ছি না, আমি আপনাকে শেখাবো, শেখার মধ্যে আপনারা যদি নসিবে থাকে কমন পেয়ে যাবেন। আমি প্রশ্নকর্তা না, কিংবা আপনার যে ভাই আপনাকে শিওর শট 50টা এমসিকিউ এখান থেকে কমন শিওর শট, সেই ভাইয়া প্রশ্ন করেছে। আপনি যদি বিস্তারিত পড়েন তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন, আপনি শিখলে কমন পেয়ে যাবেন। আপনার ওই শিওর শট, তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 500 এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ 200 এমসিকিউ, খুবই মানে খুবই মহামূল্যবান 100 এমসিকিউ, এইসব ভুগিচুকি বাদ দেন, আপনি শিখেন। এমসিকিউ সলভ করলে কি হয়, আপনারা কমেন্ট করে ফেলেন 3000 4000, ভাইয়ার ভিডিওটার রিচ হয় হচ্ছে 20,000 25,000, এতটুকুই, কিংবা 1 লাখ কিংবা 50,000, বাট দিন শেষে আপনার লাভ কি হচ্ছে? আপনারা বুঝেন না, আপনারা নিজের ভালো বুঝেন না, আপনারা নিজের ভালো বুঝেন না, এটাই হচ্ছে কাদের সমস্যা? আমাদের সমস্যা না আপনাদের সমস্যা, বলেন তো? হ্যাঁ, অ্যাক্টর না আমি, যেটা বাস্তব কথা, যেটা বাস্তব কথা সেটা আমি বলছি, যেটা বাস্তব কথা। আপনারা কোথায় যাবেন, যে টপ 50 এমসিকিউ, টপ 12 এমসিকিউ, সেখানে গিয়ে কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন? বর্ষা সেরা পণ্য কোনটা, এটা তো জানেন, 2025 সালে বর্ষা সেরা পণ্য কোনটা জানেন। প্রশ্ন করবেন, মানে আপনাকে আপনাকে প্রশ্ন করা হবে যে 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কে, এইটা তুই জানোস না? তুই না জানলে কেন অ্যাডমিশন দিতে আসছস? ওইসব সলভ করার সময় আছে? তুই ভাই যেটা একটু শেখার জন্য, মানে সাম্প্রতিকটা এত সস্তা বানায় ফেলছে, সাধারণ জ্ঞানটাই এত সস্তা বানায় ফেলছে, যেটা কল্পনাও ভাবা যায় না। আর একটা তো ইয়ে আছে, বোর্ড আছে পেছনে, এইরকম মানে ছক টানা আছে, ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট, কলম দিয়ে সুন্দর করে, এই যে মুসা ইব্রাহিম, তারিখ কত, 23 মে 2010, লেখাই আছে। আরে ভাই তুই কি অটিজম? তুই কি তোর বই পড়তে পারিস না? তোর বইতেও তো দেওয়া আছে। মানে এখন একজন মানুষই বাংলা পড়ায়, একজন মানুষই আরবি পড়ায়, উর্দু পড়ায়, ফ্রান্স পড়ায়, কত সহজ তাই না? কিচ্ছু জানতে হয় না। আচ্ছা এরপরে আসেন, ইউক্রেন রাশিয়া নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ইউক্রেন রাশিয়া নিয়ে একটু কথা বলি, একটু কমপ্লিকেটেড ব্যাপারগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। ইউক্রেন রাশিয়া নিয়ে আপনারা এই ব্যাপারে জানেন? ইউক্রেন রাশিয়া নিয়ে কখনো পড়েছেন আপনারা? বুকে হাত দিয়ে সত্যি কথাটা বলেন, ইউক্রেন রাশিয়া নিয়ে কখনো পড়েছেন? আচ্ছা আচ্ছা ভাই, এই ইউক্রেন রাশিয়ার মূলত দ্বন্দ্বটা শুরু হয় হচ্ছে 16ই মার্চ 2014 সালে। কত আগেকার দ্বন্দ্ব দেখছো ভাই? কি নিয়ে লাগে এই ব্যাপারটা আমাদের জানতে হবে, কি নিয়ে আসলে এতে দ্বন্দ্বটা লাগে। সেটা হচ্ছে এই ইউক্রেনের একটা দ্বীপ আছে, নাম হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপ। ক্রিমিয়া উপদ্বীপ, এই ক্রিমিয়া উপদ্বীপ দিয়ে এরা হচ্ছে, এই ক্রিমিয়া উপদ্বীপ, এই ক্রিমিয়া উপদ্বীপটা দখল করে নেয় কে? কে দখল করে? দখল করে নেয় হচ্ছে রাশিয়া, এই 2014 সালের 16ই মার্চ। তারপর থেকে এদের মধ্যে দ্বন্দ্ব। সাম্প্রতিক যে দ্বন্দ্বটা, সাম্প্রতিক বললাম কেন, 2022 সালে এই দ্বন্দ্বটা নতুন মোড় নেয়। সেটা হচ্ছে
2022 সালে 2022 সালে সাম্প্রতিক যেটা লাগে সেটা 24 ফেব্রুয়ারি 2022 সালে আবার দ্বন্দ্ব লেগে যায়। কারণ কি, ইউক্রেন আবার রাশিয়ার একটা অংশ জায়গা দখল করে নিছে, বুঝছো? সেই অঞ্চলটার নাম হচ্ছে কুস্ক অঞ্চল। এই অঞ্চলটা দখল করে নিছে, এই জন্য আবার যুদ্ধটা লাগছে। পরবর্তীতে যুদ্ধ বিরতি হয় কবে জানো? যুদ্ধবিরতির জন্য এই যে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে রিয়াদ, সৌদি আরবের রিয়াদে হচ্ছে এদের যুদ্ধবিরতি নিয়ে একটা বৈঠক হয়। বুঝতে পারছো? যুদ্ধবিরতি নিয়ে কি হয়? একটা বৈঠক হয়। তো এই যে ক্রিমিয়া উপদ্বীপ কোথায়, কার দখলে, এই ব্যাপারগুলো একটু তোমাকে জানাইলাম। এরপরে মিয়ানমার ইস্যুটা নিয়ে একটু আলোচনা করব। মিয়ানমার প্লাস রোহিঙ্গা ইস্যু নিয়ে একটু আলোচনা করব। তোমরা জানো রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন আবার এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো আমরা প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, একটা প্রশ্ন করি তোমাদের, একটা মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? একটু উত্তর করো। মিয়ানমারের নির্বাসিত, যারা আমাদের পেইড বেসে আসো, কালকে কিন্তু এই মিয়ানমার নিয়ে অনেক পড়াইছি। নির্বাসিত সরকারের নাম কি? দেখি একটু বুকে হাত দিয়ে জানো কিনা এই উত্তরগুলো, কোনো ভাই কোনোদিন এই উত্তরগুলো চেয়েছে কিনা তোমাদের কাছে। আচ্ছা, এই যে মিয়ানমার, প্যালেস্টাইন নিয়ে আমাদের পেইড বেসে কালকে প্যালেস্টাইন নিয়ে একটু আলোচনা করেছি। তোমরা যে কোনো বইতে প্যালেস্টাইন ইস্যুটা পাবা, বাট যেগুলো পাবো না সেগুলো আমরা একটু বেশি ফোকাস করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা, অং সান সু চি না, আমি যে প্রশ্নটা করেছি আপনারা জানেন কি আমি জানি না। এরপরে মিয়ানমারের যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। এই যে রোহিঙ্গারা কোথায় বসবাস করত? রোহিঙ্গারা বসবাস করত রাখাইন প্রদেশে। কোন প্রদেশে? রাখাইন প্রদেশে বসবাস করত। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, রাখাইন প্রদেশের পূর্ব নাম কি? আরাকান ছিল হচ্ছে রাখাইনের পূর্ব নাম। রাখাইন প্রদেশের রাজধানী কোনটা? সাততে লিখেছি, রাজধানী এটা। রাখাইন প্রদেশের কি এটা? রাজধানী। এই যে রোহিঙ্গাদের উপর এরা কিন্তু বারবারই আক্রমণ চালায়। সর্বপ্রথম রোহিঙ্গারা বাংলাদেশে আসে কত সালে? প্রশ্নের উত্তর দেন। সর্বপ্রথম রোহিঙ্গারা বাংলাদেশে আসে কত সালে? উত্তর করেন। ওই যে বুগিচুগি ভাইদের কাছে বুগিচুগি পড়েছেন, সেই বুগিচুগি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, ঐক্য, জাতীয় ঐক্য সরকার, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। এই যে জান্তা সরকার ক্ষমতায় আসার পরে যে সরকারটা আসলে নির্বাসিত হয় বা প্রবাসে চলে যায়, প্রবাসে গিয়ে এরা একটা প্রবাসী সরকার গঠন করে, সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা জাতীয় ঐক্য সরকার। বাংলা কি? জাতীয় ঐক্য সরকার। এটা আপনারা কেউ জানেনই না মনে হয়, তাই না? কেউ কি জানেন এই ব্যাপারটা? এটা কবে গঠন করা হয়? এটা গঠন করা হয় 16 এপ্রিল 2021 সালে। এই সরকারটা গঠন করা হয় 16 এপ্রিল 2021 সালে, এই সরকারটা গঠন করা হয়। আপনাদের প্রশ্ন করেছি, এই যে উত্তর করেছেন অনেকে, কেমনে উত্তর করলেন জানি না, বাট উত্তর করেছেন। কি চমৎকার ব্যাপার আপনাদের ব্যাপারগুলো। ইয়েস, 1978 সালে। কারণ কি, এই রোহিঙ্গাদের উপর সর্বপ্রথম এই মিয়ানমার 1978 সালে একটা অপারেশন চালায়। অপারেশন কি ভাই? সেটার নাম অপারেশন ড্রাগন কিং চালায়। এই অপারেশন চালায়, খুব বর্বরিত একটা হামলা, অপারেশন ড্রাগন কিং চালায়। কি অপারেশন চালায়? অপারেশন ড্রাগন কিং চালায়। পরবর্তীতে দেখেন ভাই, এরা সর্বপ্রথম বাংলাদেশে আসে হচ্ছে কিন্তু এই
সালে। 1982 সালে এদের কি নিয়ে নেওয়া হয়? নাগরিকত্ব নিয়ে নেওয়া হয়। নাগরিকত্ব নিয়ে নেওয়া হয়। রাবিতে আসছিল এই যে 2 দিন আগে, বুঝতে পারছেন? 2017 সালের 25 সেপ্টেম্বর এদের উপর আরেকটা অপারেশন চালানো হয়, এরা তখন বাংলাদেশে আসতে বাধ্য হয়। 2017 সালের 25 আগস্ট এদের উপর আরেকটা অপারেশন চালানো হয়, অপারেশন ক্লিয়ারেন্স চালানো হয়, যার কারণে এরা বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়। এটা কবে? 2017 সালের 25 আগস্ট, অপারেশন ক্লিয়ারেন্স। তো এই যে রোহিঙ্গাদের উপর বর্বরিত হামলা, এই জন্য ভুক্ত একটা দেশ গাম্বিয়া, কোন দেশ? গাম্বিয়া কি করে? আইসিজে তে কি করে? মামলা করে। কার বিরুদ্ধে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করে। কার বিরুদ্ধে? মিয়ানমারের বিরুদ্ধে একটা মামলা করে দেয়। কার বিরুদ্ধে করে? মিয়ানমারের বিরুদ্ধে একটা মামলা করে দেয়। সবাই ক্লিয়ার কিনা? তাহলে ওআইসি ভুক্ত দেশ নামটা কি ভাই? গাম্বিয়া। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি যে এই যে সর্বপ্রথম রোহিঙ্গারা বাংলাদেশে আসে 1978 সালে, কেন আসলো? তাদের উপর একটা বর্বরচিত হামলা চালানো হয় এবং একটা অপারেশন চালানো হয়। সেই অপারেশনটার নাম ছিল অপারেশন ড্রাগন কিং। এরপরে 1982 সালে এদের কি করা হয়? নাগরিকত্ব নিয়ে নেওয়া হয়। যখনই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ওই মিয়ানমারে পাঠানোর চেষ্টা করা হয়, তখনই ওদের প্রথম প্রস্তাবটি থাকে যে আমরা যেন গিয়ে নাগরিকত্বটা পাই। এবং সর্বশেষ 2017 সালের 25 আগস্ট এদের উপর আরেকটা অপারেশন চালানো হয়, অপারেশন ক্লিয়ারেন্স, যেটার মাধ্যমে ওদেরকে একদম সম্পূর্ণ বিতাড়িত করা হয়, যারা পরবর্তীতে আমাদের বাংলাদেশে এসে আশ্রয় নেয়। বর্তমানে ভাষাঞ্চলে এই রোহিঙ্গারা বসবাস করছে। ওকে, এই জন্য এই যে বর্বরচিত হামলার জন্য ওআইসি-ভুক্ত একটা দেশ, নাম তারা গাম্বিয়া, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আইসিজেতে মামলা করে দেয় মিয়ানমারের বিরুদ্ধে। এই মিয়ানমার বর্তমানে জান্তা সরকার অধীনে রয়েছে। যে জান্তা সরকারকে কি বলা হয় বলতো? এসপিডিসি, তাই না? জান্তা সরকারের অফিসিয়াল নাম কি? এসপিডিসি, স্টেট পিস অ্যান্ড ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট, সিতে হচ্ছে কাউন্সিল। জীবনে কোনোদিন পড়ছস কিনা খালি একটু ভাব, বুকে হাত দিয়ে ভাব যে জীবনে এগুলো পড়ছস কিনা। বিভিন্ন ভাইয়ের কাছে সাম্প্রতিক ক্লাস করেছস, এমসিকিউ সলভ করেছস, বগি চুকি পড়ায় দিছে, খুশি হয়ে গেছস, ভাইয়া কত সুন্দর পড়ায়। বাট তো এই মিয়ানমারের একটা প্রশ্ন করি তোমাদের, খুব চমৎকার একটা প্রশ্ন করি, রাবিতে আসা প্রশ্ন, রাবির জন্য যেহেতু স্পেশাল ক্লাস, রাবিতে আসা একটা প্রশ্ন করি, আমাদের স্টুডেন্টরা পারবে, কালকে পেইড বেসে পড়াইছিলাম এটা। মিয়ানমারের আচ্ছা বলো, মিয়ানমারের কুখ্যাত কারাগার কোনটা? দেখি কয়জন উত্তর করতে পারো। কারাগার কোনটি? মিয়ানমারের কুখ্যাত কারাগার কোনটা? আমার স্টুডেন্টরা পারবে ইনশাল্লাহ, কালকে এদেরকে পড়িয়েছি। মিয়ানমারের কুখ্যাত কারাগার, পেইড বেসের কালকে ক্লাস যারা করেছেন তারা এই উত্তরটা পারবেন। পেইড বেসের ক্লাস যারা কালকে করেছেন তারা এই উত্তরটা পারবেন আশা করি। 47টা শেয়ার হয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি চান, 2-3 জন ব্যক্তি যদি চান যে কাব্য ভাইয়ের ক্লাসটা 50টা শেয়ার বানায় দিব আজকে, আপনারা চাইলেই পারেন, চাইলে এই কাজটা করতে পারেন। যদি ভালো লেগে থাকে ক্লাসটা, পুরো সেশনটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই দিবেন। আর যদি ভালো না লেগে থাকে, পুরো সেশনের একটা অংশ যদি খারাপ লেগে থাকে, আপনার শেয়ার দেওয়ার কোনো দরকার নাই, আমি চাচ্ছি না। শেয়ার ডান। উর্মি বলেছে ইনসেন কারাগার। ইয়েস, কি কারাগার? কারাগারটার নাম হচ্ছে
ইনসেল কারাগার। কি কারাগার? ইনসেল কারাগার। তো এরপরে আপনারা যে ব্যাপারগুলো একটু বাসায় পড়ে নেবেন, সেটা বাজেটটা একটু পড়ে নিন। বাজেটটা খুব ইম্পর্টেন্ট, বাজেটটা একটু খুব ভালো করে পড়ে নেবেন আপনারা, এবং সিরিয়া ইস্যুটা পড়ে নেবেন। সিরিয়ার যে ব্যাপারটা, সিরিয়ার যে ব্যাপারটা, বাশার আল আসাদ পড়িয়েছিলাম, বাশার আল আসাদ সম্পর্কে পড়িয়েছিলাম। এই বাশার আল আসাদ 24 বছর ক্ষমতায় ছিলেন, এনাকে তাড়ানো হয়, তাই না? ইনি একজন স্বৈর শাসক ছিলেন। সারা রাত ক্লাস, ভাইয়ের শরীর ভালো না, শরীর ভালো না, তো চাইলেও পারবো না। এই আসাদ পরিবার প্রায় 64 বছর সিরিয়া শাসন করেন। তো আসাদ পরিবার এখন আর নাই। অনলি মি করে শেয়ার দিলাম, কোনো দরকার নাই ভাইয়া। কাব্য ভাইয়ের ক্লাস অনলি মি করে শেয়ার দেওয়ার কোনো দরকার নাই। ক্লাস কেউ না দেখলেও আমার কিছু যায় আসে না, দেখলেও কিছু যায় আসে না, তো কোনো দরকার নাই। দিন শেষে কোয়ালিটিফুল ক্লাসের ভ্যালু হচ্ছে 0 আন্ডা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যতটুকু চেষ্টা ছিল যে সাম্প্রতিক কিছু না কিছু শেখাবো এবং বিষয়গুলো বলে দিব যে এই ব্যাপারগুলো একটু পড়লে আপনারা কমন পাবেন, সেই ব্যাপারগুলো বলেছি। অনেক কিছু পড়ানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু আপনারা শিখতে পেরেছেন এবং আমি কতটুকু প্রপার ডেলিভারি দিতে পেরেছি। একটা প্রশ্নের উত্তরও জানা নাই, যদি জানা থাকে উত্তরগুলো করতে পারেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করে দিব ইনশাল্লাহ। শেষ মুহূর্তে কোনো প্রশ্ন, কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। শেষ মুহূর্তে কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। ফি আমানিল্লাহ, গুড নাইট। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রাবির পরীক্ষার জন্য, রাবিতে যারা এ ইউনিট মানবিক কলা অনুষদে যারা পরীক্ষা দিবেন, আমি বিশ্বাস করি একটু ঠান্ডা মাথায় একটু ভেবে চিন্তে পরীক্ষা দিয়েন, আপনার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করিয়েন। ইনশাল্লাহ আপনার সফলতা অবশ্যই আসবে এবং আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে যেন একটা বিশ্ববিদ্যালয় আমার যেন হয়, কিংবা যে যে ধর্মের আছি সৃষ্টিকর্তার কাছে চাইবেন যেন বিশ্ববিদ্যালয়টা যেন কোনোভাবে মিস না হয়। তো দেখা যাক বাকিটা কি হয়। চেষ্টা আপনাদের, এবং অনেক বেশি হাইপার হয়ে যাবেন না। অনেক বেশি হাইপার হয়ে গেলে পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। চেষ্টা করবেন নিজেকে অনেক বেশি মানে ঠান্ডা রাখার। ভাববেন যে বিশ্ববিদ্যালয় না হলে কিছুই হবে না জীবনে। তো এইভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি আপনার সেরাটা দিতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য বরাবরই দোয়া করি। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।